আপনারা নিশ্চয়ই সবাই গত ৩-৪ দিন ধরে দেখতেছেন যে আমাদের মাজার কাকা, মানে ফরহাদ মাজার বা লুঙ্গি মাজার, তাত্ত্বিক মাজার, যে যেভাবে বলেন, ফরিদা ম্যাডামের এই লিভিং টুগেদার পার্টনার মাঝার কাকা সেফ হাউস বলতেছে। একটা কথাই খেয়াল করছেন, উনি বারবার বলছে যে আন্দোলনকারীদের এই নেতা যেমন আপনার সার্জিস, নাহিদ, মাহফুজ, পাটোয়ারি, গাটোয়ারি, চাটোয়ারি যত রকম আছে সবগুলোকে আমেরিকান সেফ হাউসে রাখা হইতো, মগজ ধোলাই করা হইতো। কারণ আপনি একটা জিনিস একটু মিলান তো, মানে আমার মাথায় আসতেছে এটা, সুতরাং আপনাদের মাথায় আসা উচিত এবং আপনারাও একটু চিন্তা করা উচিত বলে আমি মনে করি। অবশ্য এর মধ্যে যদি বলেন যে আমার যুক্তি বা আমার কথাগুলো পাগলের মতো হয়ে যায় ভাই, তাইলে আর কিছু বলার নাই আপনাদেরকে। আর ঘটনা হচ্ছে যে পাগল হয়তো তারে বলতে পারেন যে তিতা না মিঠায় বুঝে না, ঠিক আছে না? তিতা মিঠা মানে পাগলারাতে জিলাপি দিও না, একটা গান আছে না, ওই গানের মতন। তো পাগলের টেকাও চিনে, পাগলের বেডিও চিনে, আমি দুইটাই চিনি, সুতরাং আমি পাগল না। এই জন্য এই যে মাজার কাকার সেফ হাউস, এখন দেখেন যে শেখ হাসিনা সরকার পতন হলো, পতন হওয়ার প্রায় 6 মাস 8 মাস পর থেকে আয়নাঘর আয়নাঘর আয়নাঘর, বিশাল আয়নাঘর আয়নাঘর বলতেন। এর মধ্যে এখন আবার ওই যে বিএনপির কিছু কিছু লোক বলতেছেন আয়নাঘরে ইয়েরও রাখা হয়েছিল, কারে তারেক জিয়ারও রাখা হয়েছিল। তাহলে আয়নাঘর তো আওয়ামী লীগের আমল না, আয়নাঘর সেই আমল থেকে 2007-08 থেকে আয়নাঘর আছে। আচ্ছা ধরে নিলাম তখন আয়নাঘরে তো একটা ছিল, তারেক ভাইয়া ছিল ওখান থেকে, ওইটার কোনো হদিস নাই কোথায় কোন আয়নাঘর। এখন ইনুস কাকারা যেভাবে দেখাইলো, বা এই যে 5ই আগস্ট এই জাদু কি জাদুঘর না চিড়িয়াঘর জানি উদ্বোধন করলো, সেখানেও বিভিন্ন আয়নাঘর দেখানো হইলো ও, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনীর আয়নাঘর দেখানো হচ্ছে। একটা জিনিস চিন্তা করছেন বা একটা জিনিস খেয়াল করছেন, এই আয়নাঘরগুলোতে যখনই দেখানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনার জাস্ট ইটের যে দেওয়াল তুলছে একদম ফ্রেশ দেওয়াল, 2-4-5 মাস 2-4-6 মাস যদি আপনি আপনার ঘরে এরকম একটা দেওয়াল তোলেন ইটের প্লাস্টার ছাড়া, ওইটাতে একটু রাস্ট পড়ে, কালা হয়, এটা কালো হয় না। বা প্লাস্টার করলে প্লাস্টার একটু কালো হয়ে আসে, সেটা হয় না। আবার নতুন নতুন দরজাও লাগাইতেছে, কোনোগুলোতে রেড অক্সাইডও মারে নাই দরজা, মানে আয়না যে কোনো রকম বসাই দিয়ে খালি আয়নাঘর দেখানো হইতেছে। এইসব আয়নাঘর আপনার একটু চিন্তা করতে, এইসব আয়নাঘরকে আসলে ডিজিএফআই, এনএসআই বা অন্য কেউ ব্যবহার করছে, নাকি সেই সেফ হাউস আমেরিকান এম্বাসির তৈরি করা এগুলো হয়তো সেফ হাউস, যেগুলো বড় বড় এক একটা রুম ছিল, ওগুলার ভেতরে এখন জাস্ট মাঝখান দিয়ে দেওয়াল তুলে বলা হচ্ছে যে এটা আয়নাঘর। একটু চিন্তা করেন, আমেরিকান সেফ হাউস কি আমেরিকান এম্বাসির ভেতরে ছিল, নাকি আমেরিকান সেফ হাউস গুলো এইরকম বিভিন্ন বিল্ডিং এর পুরো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে বা পুরো বিল্ডিং ভাড়া নিয়ে সেইটার ভেতরে প্রথমে তারা আলিশান বাড়িঘর করলো, ওইরা ওইখানে রাইখা এদেরকে তসবি তদবির যা দেওয়ার সব দিল, দিয়া এদের বানানো হইলো। এবং যখনই শেখ হাসিনা সরকারের পতন ঘটলো তখনই এবার করবে কি, এবার ফার্নিচার সরাও, রিডাকশন নামে বেচা ফেলা, এটা কিনা যায়, পুরানো ফার্নিচার ঢাকাতে প্রচুর বেচা কিনা হয়। এবং এখন সেই অ্যাপার্টমেন্টের দেওয়ালগুলোর মাঝখানে আবার তাড়াহুড়া করে প্লাস্টার বিহীন খালি দেওয়াল তুলো, ছোট ছোট দরজা এগুলো পাওয়া যায়, বানানো পাওয়া যায়, সেখান থেকে আয়না লাগাই দিয়া যে এইগুলো আয়নাঘর ছিল। কয়টা? এই 20-25টা 30টা 50টা 100টা আয়নাঘর ছিল। আবার কোন আয়নাঘর যা বলা হয় যে এই যে ঘর দেখছেন আপনি 6 হাত লম্বা, 2 হাত পাশে, এটার ভিতরে টয়লেট ছিল, কিন্তু কোথাও একটা টয়লেট দেখা নেই। টয়লেটের জায়গা একবার প্লাস্টার করা কেন ভাই? ওই আয়নাঘরের ওই রুমে যদি টয়লেট থাকে আপনি টয়লেট রেখে দিবেন, এগুলো ভাঙবেন কেন? এগুলো তো সব স্মৃতি না, জাদুঘর। আয়নাঘর তো না, এটা তো জাদুঘর, এগুলো তো রাখবেন, এগুলো পাবলিক পয়সা দিয়ে আইসা দেখবে যে কি পরিমাণ টর্চার এই আয়নাঘরে রেখা করছে, এগুলো দেখানো উচিত ছিল না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইগুলো কি আসলে কি আয়নাঘর ছিল, নাকি এগুলো সেই আমেরিকার সেফ হাউস ছিল, যাকে আমি থাম্বনেল এবং হেডলাইনটা সেইভাবেই দিয়েছি আপনাদেরকে। আপনারা একটা বার একটু মিলান যে আয়নাঘরে যদি হইতো তাহলে সেই দিন 5ই আগস্টের পরে 6, 7, 8, 9, 10-এর ভিতরে তোরা সব আয়নাঘর দেখাইতে। আপনাদের একটা জিনিস একটু মনে করে যে সিরিয়া এবং লিবিয়া, কেউ যদি আমার কথা বিশ্বাস নয় প্লিজ দয়া করে একটু গুগল সার্চ করুন। সিরিয়াতে বাশার আল আসাদ চলে যাওয়ার
7-8 ঘন্টা পর থেকে 3 দিন যাবত বিভিন্ন আয়নাঘর, মায়নাঘর, চায়নাঘর যা যা ছিল এগুলো সবগুলো থেকে যে পাবলিক জায়গা তালা তুলা ভাঙা সবাই বাইর হচ্ছে, আর বাইর থেকে এটা মোবাইল দিয়া, অনেকে মোবাইল দিয়া ভিডিও, ক্যামেরা দিয়ে ভিডিও, মানুষ বের হচ্ছে, এগুলো দেখাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে এরকম আয়নাঘর থেকে এই যে গোলাম আজমের পুত্র আন্ডারপ্যান্ট সহ বাইর হইতেছে, বা আপনার এই সার্জিস নাহিদ, কুত্তাল বিড়াল যারা আছে তারা বাইরে হইতেছে, জুলাই জঙ্গিগুলা বাইরে হইতেছে আয়নাঘর থেকে, এইটার একটা ভিডিও ফুটেজ নাই কেন? শুধু আন্দোলনের সময় কখন ওই যে মুগ্ধ খাওয়াবে ওনার আম্মুর দুগ্ধ সবাই রে, উনি কিভাবে গুলি খাইলেন, কোন জায়গা থেকে গুলি মারলেন, এইটার কিন্তু ভিডিও ফুটেজ পুরা আছে, খেয়াল করছেন? হ্যাঁ, এই যে ক্রিমিনাল আবু সাইদ, কুত্তা চোদা আবু সাইদ, হে 2 হাত চিতাইয়া দিয়া আহা বুকে গুলি খাইতেছেন, এই ভিডিও ক্যামেরাম্যান ঠিক টাইম মতোই ছিল। হ্যাঁ, কখন গুলি হবে, কখন উনি পড়বে, কি হিসাবে পড়বে, গুলি কিন্তু দেখা যায়নি। এখন এটার যুক্তি দেওয়া হয় কি যে ভাই এত দ্রুত গুলি যায়, গুলি তো ছোট জিনিস, এটা ক্যামেরাতে আসে না, ওকে আমি মাইনা নিলাম, এটা তো আর বাংলা ফিল্ম বা ইংলিশ ফিল্ম না যে গুলি যাইতেছে নায়ক দেখতেছে, এরকম না। তো এরপরে পোস্টমর্টমে দেখা যাচ্ছে গুলির কোনো দাগি নেই, ওই কুত্তা মরলো কেমনে, কুত্তাও বলে সই। তো এরকম ওই যে জার্মাইয়ের দুগ্ধ ব্যস্ত মুগ্ধ যায় যায় রাস্তায়, হের গুলি খাওয়া, অমুক যায় অমুকের গুলি খাওয়া, ওইখান দিয়ে বাচ্চা মাইয়া গুলি খাইছে, 13 তালার উপরে বাচ্চা মাইয়া গুলি খাইছে, জানলা দিয়া পয়রা ওখানে লাফাইতেছে, ওইখানের ভিডিও আছে। তা আয়নাগরের ভিডিওগুলো নাই কেন? আয়নাগর থেকে যে বাইরেতেছে কুত্তা বিড়ালগুলা, ওগুলোর ভিডিওটা নাই কেন? আর এই কথাটা এখন পর্যন্ত এই যে আমাদের ধরেন আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলে, বা আওয়ামী পরিবারের যেসব বুদ্ধিজীবী, যেসব নেতা, যেসব কর্মী, আপনারা কেউ একটা বার এটার প্রশ্ন তোলেন নাই কেন? ন্যারেটিভটাকে ন্যারেটিভের জবাবে দিতে পারেন নাই কেন? এই যে এখন চাচা মিয়া যখন কইতেছে যে সেফ হাউস ছিল, তখন কেউ একজন প্রশ্ন করেন না কেন যে এই সেফ হাউসগুলোই কি সে আয়নাঘরের সেফ হাউসগুলো কিনা? আয়নাঘর হিসেবে যেগুলো দেখানো হচ্ছে সেগুলোই কি আসলে সেফ হাউস কিনা? কারণ পরিষ্কার দেখেন যে একটা বিল্ডিং এর ভিতরে ওখানে কিচ্ছু দেখে না, শুধু চাটকেরা ঘুরে 3-4টা দেওয়াল তোলা, একদম নতুন ফ্রেশ দেওয়াল তোলা, এই যেগুলো আয়নাঘর ছিল। কেন, কিভাবে ঢুকেন, কোথায় ঢুকেন, কোন জায়গায় যান, সব দেখান, মানুষ বুঝবে যে এটা অ্যাপার্টমেন্ট ছিল না কি ছিল। মানে অ্যাপার্টমেন্টের ভেতরে যে আপনার আয়নাঘর, নাকি কোন মার্কেট, নতুন করা মার্কেট উঠতেছিল যেটা বন্ধ হয়ে আছে, এরকম মার্কেটের ভেতরে আপনার ছোট 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 দোকান যারা করবে ওগুলোর মধ্যে পার্টিশন দিয়ে এখন আয়নাঘর বানাইয়া এগুলো দেখানো হইতেছে যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনাকে দোষারোপ করার জন্য। কোনটা একটু চিন্তা করেন। আর এই যে সালাউদ্দিন হারামজাদা 9 বছর শিলংয়ে ছিল, আপনি আমি সবাই জানি, ওনার ভারতে বসে থাকার, খাওয়ার, সাদা লুঙ্গি সাদা শার্ট পরে ঘুরার অনেক ছবি ভিডিও ফ্লাশ হয়েছে, এখন উনিই বলছেন গুম। তাহলে এখন আপনারা যারা আওয়ামী পরিবার যারা আছেন তারা কেন এটা চিল্লাচ্ছেন না যে 121 জন এমপি মন্ত্রী আমাদের জেলে থাকার পরও বাকি এমপি মন্ত্রীরা কোথায়? এদের সবাইকে কি 24-এর 5ই আগস্ট পরে গুম করা হয়েছে কিনা? এদের সবাইকেই তো গুম করা হয়েছে। সালাউদ্দিন ভারতে বসে, সালাউদ্দিন যখন কথা বলছে, আনন্দ করছে, নাচছে, গাইছে, নর্তকী নিয়া, সেইখানে থেকে যদি গুম হইতে পারে, তাহলে এই নেতাকর্মী যারা বিভিন্ন দেশে আছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায়, এদেরকে তো মনে হয় গুম করে রাখা হয়েছে নাকি? তারেককে নাকি শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা, দেশ থেকে বাধ্য করা হয়েছে এবং দেশ ত্যাগ করেছে জোর করে। শেখ হাসিনাকে তো আপনারা নিজেরা নিয়ে দিয়ে এসেছেন, নাকি ভারতের কাছেই আপনারা গুম করে রেখেছেন? কোনটা? আমার তো মনে হয় যেন এই সরকারই গুম করে রেখেছে। বিএনপি, জামাত, এনসিপি, ইউনুসিও গভর্নমেন্ট, সেনাবাহিনী সবাই মিলেই গুম করে রেখেছে। কোনটা? এই ন্যারেটিভগুলো কেন তারা করাচ্ছেন না বা এগুলো নিয়ে চিন্তা করছেন না কেন? তাই আজকে বলে এই যে মাঝার কাকা বা ফরাইদ্দা কাকা বা আপনার ল্যাংডা কাকা, ওনাকে ল্যাংটা ধরা হয়েছিল এই জন্য ল্যাংটা কাকা বলছি। এরপরে লিভিং টুগেদার কাকা যখন আজকে বলছেন, আপনাদের কি মনে হয় যে উনি সব সত্য কথা বলছেন? না না না, উনি সত্য কথা অতটুকুই উনি বলছেন যতটুকু তো ওনার পিঠ বাঁচে, কারণ উনি বুঝে গেছেন যে যদি আওয়ামী লীগ তো এসে যাবে, আওয়ামী লীগ এসে গেলে কি মাইকটা না দিবে, ওনাকে তো ল্যাংটা করে তো ওনার বিচাতে ইট দিবে, কারণ উনি তো তাত্ত্বিক ছিলেন। ওনারা কি চেয়েছিলেন? সরকার পতন হবে, সংবিধান চলে যাবে, তাত্ত্বিক লিডার তখন গুরু হয়ে উঠে যাবেন ক্ষমতায়, সংবিধান নাই, সেনা নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, ওনারাই আনবেন আর বসাবেন আর তালি বাজাবেন। ওনার ছিল ওই তাত্ত্বিক নেশা।
তা উনি এখন যেগুলো বলছেন এগুলো হচ্ছে যে ডলার কমে গেছে, যার কারণে এখন ওই যে সত্য কথা কিছু কিছু বাইর হচ্ছে, $20 যত দিবেন তত আরো বেশি বের হবে। সুতরাং এখন আমি বলছি আপনাদেরকে, আপনাদের কাছে অনুরোধ, একটু চিন্তা করেন যে এই যে সেফ হাউস আর আয়না ঘর দুইটাই কি এক জিনিস কিনা? যাহা সেফ হাউস ছিল তাহা এই মুহূর্তে আয়না ঘর হিসেবে দেখানো হচ্ছে কিনা? এগুলোই হয়তো সেফ হাউস ছিল, সেফ হাউসের এক একটা রুম হয়তো বড় ছিল, ধরেন আপনার 10 ফিট বা 10 ফিটের রুম ছিল, সেইখানে এখন 4টা পার্টিশন তুলে দিয়ে বলা হচ্ছে যে এগুলোই আয়নাঘর ছিল। তা না হইলে আয়নাঘরে যদি হবে, কাস্টডিও যদি হবে, এগুলো তো প্লাস্টার ছিল না কেন? এগুলোর প্লাস্টার ছিল না কেন? এগুলো টয়লেট দেখানো হয়, যে বেশ কয়েকটা ভিডিও দেখছি যে এই যে এখানে টয়লেট ছিল, তো টয়লেটের উপরে প্লাস্টার আসতো কেমনে? টয়লেট তো টয়লেট থেকে যাওয়ার কথা, আর না ওই প্লাস্টার খুইদা দেখান যে কিন্তু কোন পাইপ নামছে টয়লেটের, দেখাইতে হবে না? এগুলো দেখাচ্ছে না, এগুলো বলা হচ্ছে না। তাই আপনাদেরকে বলছি, প্লিজ একটু খোঁজ নিন, খবর নিন, বাকি আপনারাও চিন্তা করেন, এবং যদি আপনারা আমার সাথে একমত হন বা দ্বিমত পোষণ করেন, কমেন্টসে জানান যে আমার কথা সত্য। আগস্ট মাস শোকের মাস, আর কয়েকদিন পরে হচ্ছে 15ই আগস্ট। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিনম্র চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের শাহাদাত বরণকারী সকল শহীদদের, এবং পরবর্তীতে যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধের শহীদদের সহ সকলকে আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি কথা বলা শুরু করছি। বিষয়টা হচ্ছে যে ভাই, আপনি যেটা বলছেন খুবই যুক্তিসঙ্গত, যে নেত্রী দেশে যেতে চেয়েছেন, ফিরতে চেয়েছেন। এটা খুবই একটা যৌক্তিক বিষয়। কারণটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিনের আশা যে নেত্রী আসবে দেশে, বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, যে পরিস্থিতির জন্য আজকে মানুষ অসহায় জীবনযাপন করছে, সেখান থেকে উত্তরণ হবে বাংলাদেশের। আমি শুধু আপনাকে বলতে চাই যে বাংলাদেশের শুধু তৃণমূলের নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী না, বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া বা যে কোনো, যদি আপনার অনেক সোর্স আছে, একেবারে আমজনতা অর্থাৎ একেবারে যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ, তারাও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এবং বর্তমানে প্র্যাকটিক্যাল দেখা যায় যে তারাও বলছে না শেখ হাসিনার সময় ভালো ছিলাম বা শেখ হাসিনা আসবে। বিষয় হচ্ছে যে রাজনীতির তো যে কোনো পট পরিবর্তন হতেই পারে, এটা তো কোনো বিষয়ই না, বা হতে পারে বাংলাদেশে অনেকবার হয়েছে। এইবারের যে পট পরিবর্তনটা, যেটাতে 5ই আগস্ট ঘটলো, যেভাবে মানে 5ই আগস্ট করার পরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে একটা পায়তারা শুরু হলো, সেই 5ই আগস্টের পরবর্তী 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আশা নিয়ে মানুষের এই 5ই আগস্টটা ঘটিয়েছিল, সেটা তো তারা সম্পূর্ণরূপে প্রতারিত হয়েছে, সাধারণ বাংলাদেশ প্রতারিত হয়েছে আমি মনে করি। সেই জায়গা থেকেই মানুষ চায় যে নেত্রী ফিরবে, এবং আমরা যারা সাধারণ তৃণমূলের কর্মী আছি তারাও মনে করি যে হ্যাঁ, নেত্রীকে ফেরা খুবই দরকার, এই জন্য যে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে করাতে হবে। বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এখন যে কারণে নেত্রীকে দেশ ছাড়তে হলো, সেই কারণটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট, এইভাবে স্পষ্ট যে তারা বলছিল যে একেবারেই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, একেবারেই সমস্ত কিছু চুরি করে পাচার করে সব ধ্বংস করে দিয়েছে, ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। এগুলো তো এখন প্রমাণ পাচ্ছে। দেখেন, বাংলাদেশের 5ই আগস্ট আগের দিন 3 তারিখ 4 তারিখ পর্যন্ত বাংলাদেশের কোনো বিদ্যুতের অসুবিধা ছিল না। বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদার যে সাধারণ বিষয়গুলো ছিল, এগুলো এত বেশি প্রকট ছিল না, যেটা 8, 9, 10 থেকে শুরু হয়েছে। কারণটা কি? তারা জঙ্গি হামলার পর থেকেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে মানুষের চাকরি নাই, গার্মেন্টস শ্রমিকদের চাকরি নাই, শিল্প কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে। তো এই জিনিসগুলো তো মানুষ চায় না। আর রাজনীতিতে রাজনীতি থাকবে। আওয়ামী লীগ বিএনপিকে দাঁড়াতে দেয়নি, যেটা বলার চেষ্টা করে আওয়ামী লীগ রাজনীতি করেই সেটা করেছিল। আর এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে
নিষিদ্ধ করে, অর্থাৎ আইন করে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দিয়ে মব করে ইয়ে করেছে। এগুলো তো মানুষ সহ্য করতে পারছে না। মানুষ মনে করছে যে না, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ থাকবে, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে, বাংলাদেশের রাজনীতিতে বিএনপিও থাকবে। তো এই জায়গায় আসতে হবে। তো তারা অনেক সময় বলে 17 বছর আওয়ামী লীগ অনেক কিছু করেছে। 17 বছর আমি বলবো না, 2 বছর তো হচ্ছে 111 সরকার ছিল। 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি সকল প্রকার কার্যক্রম করেছে। এমন কোনো দিন নেই যে তারা সে কার্যক্রমগুলো করেনি। তারা যে কার্যক্রমগুলো করেছে সাধারণ মানুষের চাহিদা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক মানে মিটিং মিছিল বা সভা সমাবেশ করেনি। শুধু তারা নিজেদের রাজনৈতিক, অর্থাৎ তারিখ যে আসতে পারছেন না, আজকে যিনি জনাব প্রধানমন্ত্রী উনি দেশে আসতে পারছেন না, এটা নিয়ে, এবং ওনার মার অসুস্থতা এবং ওনার চিকিৎসা নিয়ে। এর বাইরে সাধারণ জনগণের কিন্তু কোনো চাহিদা নিয়ে যে তারা রাস্তায় নেমেছে সেরকম কিন্তু বলতে পারবে না। কেন বলতে পারবেন না? সাধারণ মানুষের চাহিদা বাংলাদেশের কৃষকরত জনতা শেখ হাসিনা পূরণ করেছিল। এমন কোনো দিক নাই যেগুলোতে সোশ্যাল সেফটি নেটের আওতায় আপনি জানেন যে কত রকমের ভাতা দিয়ে এবং কত হাজার কোটি টাকা মানে সুষ্ঠু বন্টনের মধ্য দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার। তো এই জিনিসগুলো তো তারা করতে পারেনি। আর এখনকার পরিস্থিতিটা কি, কেন নেত্রী আসবে জন্য মানুষ এত বেশি উদ্বেলিত? কারণ সাধারণ মানুষের কিছু চাওয়া পাওয়া এখন কোনোটাই পাচ্ছে না। সাধারণ মানুষ দেখেন রাস্তাঘাটে, বাজারে, সব জায়গায় দেখবেন তাদেরকে তারা যেন একটু হতাশার মধ্যে আছে, তারা যেন একটা ভয়ের সংস্কৃতিতে আছে, তারা যেন একটা মানে কি বলবো যে তাদেরকে কোনো আশা নিরাশার মধ্যে দিয়ে, আশা নাই, নিরাশার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে চলতে হচ্ছে, যার কারণে এই যে আশা নেই, নিরাশার মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং ভয়ের বাংলাদেশ। তো শেখ হাসিনার বক্তব্যের মধ্য থেকে তো তিনি অনেকটাই চেষ্টা করলেন সেই ভয় কাটানোর, সাহস নিয়ে ঘুরে দাঁড়ানোর, হতাশা কেটে নতুন করে ঘুরে দাঁড়ানো। সেইটা কতটা তৃণমূলকে একটু প্রভাবিত করেছে? এটা তো একেবারে আমি বলবো যে ওনার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি জনগণ, শুধু আওয়ামী লীগের নাম বলছি, যে প্রতিটি জনগণ এত বেশি আশান্বিত হয়েছেন যে উনি কিন্তু কোনো দেখেন পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ, আপনি অনেকবার করেছেন, আমি আপনার অনেকগুলো শুনেছি, কোথাও কিন্তু বলেন নাই কোনো সন্ত্রাসী কায়দায় যেভাবে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী বলছেন, বা যেভাবে তারা আওয়ামী লীগের নিশ্চিহ্নের কথা বলছেন, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কৃষ্ণচন্দ্র শেখ হাসিনা ভাষণে একটা শব্দ ছিল না কোনো আইনের শাসন ব্যর্থ হবে কোনো কথা বলা হবে। ওনার প্রতিটি বক্তব্যের মাঝেই ছিল যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ অথবা রাজনীতি করার যে একটা, বাংলাদেশের মানুষ তো রাজনীতি করতে চায় বা রাজনীতি খুব বুঝে, চারণভূমি বলতে গেলে এই জায়গায় আসতে হবে। দলীয় প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা সব থাকবে, কিন্তু এই চরম আঘাতের কথা একটাও এর মধ্যে ওনার বক্তব্যে ছিল না। ওনার প্রতিটা কথা, এবং দেখেছেন উনি কত সাবলীল ভাবে বলছেন যে বাংলাদেশের সকল বিষয়ে ওনার মাথায় নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, উনি ফেরার বিষয়ে যে কথাটা বলেছেন, এবং প্রশ্নটা করার পরে একজন বলছিল ওনার ছেলে সজীবদের জয় এটার উত্তর দিবেন, নেত্রী কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে থামিয়ে দিয়ে বলছে যে না, আমি উত্তরটা দিব, আমি কবে আসবো, কিভাবে আসবো, মানে কত দৃঢ়তা নিয়ে, অর্থাৎ মাথায় একটা আপনার ফাঁসির দণ্ড নিয়ে আসার কথা দৃঢ়ভাবে বলছে। কারণটা কি, এই আইসিটি আদালতটা তো আইনসঙ্গত কিনা এটা বুঝতে হবে। যে আদালতে 73-এর আইন মেনে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, সেই যুদ্ধাপরাধীর বিচারের যে আসামিরা ছিল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা, তারা কোর্টে না যেয়ে খালাস পেয়েছে। আর সেই 73 আইনকে ভায়োলেট করে
তারা রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই অবৈধভাবে এই আদালতটা গঠন করে, আইসিটি আদালতটা গঠন করে অবৈধ আদালতের মধ্য দিয়ে অবৈধ বিচার করে ফাঁসি দিয়েছে। তো এটাও সাধারণ জনগণকে মেনে নিতে হবে। আর সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে আছে কিনা এটার ব্যারোমিটার হচ্ছে একটা নির্বাচন, অথবা বাংলাদেশের রাজনীতির যখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে বা আওয়ামী লীগ এসে সুষ্ঠু ধারা রাজনীতির পরিবেশ তৈরি হবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, আওয়ামী লীগকে মানুষ চাচ্ছে বা চাচ্ছে না। আমি কিন্তু আপনাদের অনেক অনলাইনে দেখি, অনেক আপনার আসে, তথ্য আসে যে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক কিনা, বা আওয়ামী লীগের রাজনীতি মানুষ চায় কিনা, শেখ হাসিনাকে মানুষ চায় কিনা, বা তৃণমূলের কথাগুলো কিভাবে উঠে আসছে। অন্তত 60-70% মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে রায় দেয়। তো এই জায়গাগুলো হয়তো ওনারা দেখেন না, হয়তো ওনারা দেখেও গায়ে লাগান না, মনে করেন যে আমরা যেভাবে আছি। এছাড়াও আপনি দেখছেন যে ফরহাদ মাজার সাহেব সেদিন এই 5ই আগস্ট উপলক্ষে যে বক্তব্যটা দিয়েছেন, এখন ওনার কথাই তো হচ্ছে যে এটা রেজিম চেঞ্জ করছে হচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মনে করেন আমার সঙ্গে গতকালকেও তিনি একই কথা বলেছেন। একই কথা বলছেন, সেটাই বলছিলাম। ধরেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কারো মানে আপনার সঙ্গে একটা শত্রুতা আছে, আপনিও রাস্তায় আছেন, আমিও রাস্তায় আছি, আমি মহিলা মানুষ, অথবা আমি বিএনপি করি, আপনি আওয়ামী লীগ করেন, বা সামহাউ একটা বিপরীত পরিস্থিতি তৈরি করে আমি মেটিকুলাসলি ডিজাইনে আপনার পাশ দিয়ে যাওয়ার সময় আমি ধাম করে পড়ে যে নিজে নিজে চিৎকার দিয়ে বললাম যে আমাকে উনি আঘাত দিয়েছে, আমাকে আমার মানে শ্লীলতা হানি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কয়ে আপনাকে আমি অপমান করতে পারি। অনেক সময় লোকজন দৌড়ে এসে আপনাকে ধরে মারপিট করতে পারে। ঠিক সেই রকম ভাবেই তো এই 5ই আগস্ট তৈরি করলো। করার পরে আবার উনি যে বলবেন যে আমি কিন্তু ওটা সেদিন আপনাকে হাসানোর জন্যই ওটা করেছিলাম, যেভাবে মেটিকুলাস ডিজাইনে ক্লিনটন ফাউন্ডেশনে ইউনুস সাহেব বলেছিলেন। আমি মনে করি এরকমই একটা সিনেমা, নাটক বা এরকম একটা মানে তৈরি করে, প্রেক্ষাপট তৈরি করে তারা এটা তৈরি করেছে, যেটা এখন প্রতিনিয়ত হচ্ছে। তাছাড়াও আপনি দেখেন যে 5ই আগস্টে, এবারের 5ই আগস্টটা প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন ফেরার, এদিকে গণভবনের জুলাই জঙ্গিদের জাদুঘরের উদ্বোধন, এবং ওখানকার পরিস্থিতি দেখেছেন। অনেকে বলছে এটাকে জাদুঘর বলবে না জুঘর বলবে, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। 12 টাকার টিকিট 50 টাকায় বিক্রি হয়েছে। তো এই যে প্রতারণা, তো এগুলো তো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। যাই হোক, আমি মনে করি আপনার যে যে তৃণমূলের নেতাকর্মীরা কি ভাবছে, আমি শুধু এই জায়গায় আসতে চাই। তৃণমূলের নেতা কর্মীরা ভাবছে নেত্রী আসবে, এটা মনে প্রাণে যেমন একেবারেই বিশ্বাস করে, ঠিক তেমনি ভাবে আমিও বিশ্বাস করি, আমিও আশা করি যে নেত্রী যাবে, আমিও যাব। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে সেই বক্তব্যে বা সেই অনুষ্ঠানে সাকিব আল হাসান যুক্ত থাকার পরে তার বাড়িতে ককটেল, আগুন, এবং আমাদের মহিবুল হাসান নওফেল, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী, তার বাড়িতে আগুন। এগুলো তো মানুষ সহ্য করে না, এগুলো তো মানুষ পছন্দ করে না। বা বাংলাদেশে মব সৃষ্টি, আতঙ্ক, ভয়ের সংস্কৃতি, ভয় নিয়ে কথা না বলা, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা, আমাদের কৃষক জননেত্রী শেখ হাসিনার যে বক্তব্যটা, সেটা বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রচার করতে দেয়নি। রয়টার্স প্রচার করেছে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করে নাই। এমনকি তারা যে অন্যভাবে একটা মানে প্রচার করবে বা অন্য নামে, বা এটার যে একটা ঠিক আছে নেত্রীর ভাষণটা দেবে না, বা অন্য কোনো উপায়েও যে মিডিয়া যে এটাকে একটা কাভার আপ দিতে পারতো, সেটুকু দেয়নি। অর্থাৎ মিডিয়ারাও কি ভয়ের সংস্কৃতি, ভয়ে নিয়ে মিডিয়া চালাচ্ছে। বিবিসি বাংলা যেভাবে আলাদা আলাদা ভাবে, খন্ড খন্ড ভাবে প্রচার করলো, অর্থাৎ আমি ওইটা শুনে দেখলাম ওনার এই বক্তব্যটা প্রায় একদিনে ওই সময়ে 40 না 44 কোটি জনগণ সারা বিশ্বের দেখেছে। তাহলে মনে করেন যে এই জায়গাটাই আমাদের বাংলাদেশের মিডিয়াদের অবস্থানটা কোথায়। এছাড়া আপনারা যেভাবে করছেন,
আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রতিটি মানে আপনারা যে যে ইউটিউবার গুলো করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ঠিক সঠিকভাবে এবং জনগণকে জানানোর জন্য এবং নেত্রী যে আসবে এটার প্রেক্ষাপটটা যে একেবারে সঠিক এটুকু আপনারা বুঝাতে পারছেন বলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে প্রতিটি জনগণ এবং এমনকি বিএনপি জামাতের তারাও বিশ্বাস করে যে নেত্রী আসবে। যে এবং আমরা অনেক ধন্যবাদ আপনাকে। এই অল্প সময়ের মধ্যে চমৎকার ভাবে আপনি ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন এবং সেটা তথ্য বহুল এবং সে যে প্রত্যাশা আপনি ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং বাংলাদেশ অবশ্যই আবার একটি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বাংলাদেশে ফিরবে, ৭২-এর সংবিধানের বাংলাদেশে ফিরবে, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।